আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমাদের মোবাইল নম্বর 9775966222 এই নম্বরে। তাদের কিন্তু ফর্ম 7 আর ফর্ম 8 ফিল আপ করার অধিকার আছে। এক তো কেউ জানতেই পারলো না 54 লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো। না দিয়েছে এই লিস্টটা কোনো পার্টিকে। বিজেপি পেতে পারে, বিজেপি পার্টি অফিসে আছে নিশ্চয়ই, ওরাই তো সব কিছু করছে, পুরো ড্রাফট করে দিচ্ছে ইলেকশন কমিশনে। এবং আমরা কিন্তু সেই ড্রাফট লিস্টটা আজ পর্যন্ত দেখতে পাইনি। যাদের নাম ডিলিট করেছে 54 লাখ, তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি। যদি বলেন লোকে অবজেকশন বা ক্লেম করছে না কেন, এই যে একটা এখানকার যিনি বুড়িওয়ালা, নাম বলতে আমার ঘৃণা লাগে, তিনি একটা বলেছেন 3টে ক্লেম জমা পড়েছে। সত্যিই কি তাই? হাজার হাজার অসহায় মানুষকে 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা ধরে বসিয়ে রাখছেন। যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল, তারা জানবে কি করে? তারা তো নিশ্চিন্তে আছে যে আমার নামটা হয়তো আছে। গত পরশুদিন ড্রাফট লিস্ট বেরিয়েছে, এতদিন কিচ্ছু বেরোয়নি। এবং সেই ড্রাফট লিস্টও যদি দেখেন, সবার পক্ষে অত কোটি কোটি পাতা খুঁজে নিজের নামটা কতদূর দেখা সম্ভব? অনেক অসহায় মানুষ আছে, সাধারণ মানুষ আছে, আমি জানি না, কিন্তু 54 লক্ষ নাম বিনা কারণে, বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। মহিলাদের টার্গেট করা হয়েছে। যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছেন, পদবি চেঞ্জ করেছেন, অনেক লোককে বাদ দেওয়া হয়েছে যারা বাড়ি শিফট করেছেন। আজকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। ভাবছেন ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে, ধরতে পারেনি কেউ। হরিয়ানা ধরতে পারেনি কেউ। বিহারে ধরতে পারেনি কেউ। এবং যখন ধরা পড়েছিল ফাইনাল লিস্ট বেরোনোর পর, তখন কিন্তু আর কোনো জাস্টিস পাওয়া যায়নি। তার কারণ ফাইনাল লিস্ট হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান জারি করে দিয়েছিল ইলেকশন কমিশন ইলেকশানে। তাই তারা সুযোগ পায়নি। এখানেও এটাই ওদের প্ল্যান আছে। এবং আজকে আপনাদের কাছে আমি কেন এসেছি দেখুন, আমি আপনাদের একটা লিস্ট দেখাচ্ছি, পরে আপনাদের দিয়ে দেবে সৌম্য। এটা হচ্ছে একটা লিস্ট। ধরুন ডিইও ক্লিয়ার করেছে, ধরুন ডিএম ক্লিয়ার করেছে, ইআরও ক্লিয়ার করেছে, বিএলআরও ক্লিয়ার করেছে, কিন্তু লাস্টে একটা নাম রেখে দিয়েছে একটা জায়গা, মাইক্রো অবজারভার হরিদাস সব। তারা বিজেপির দলদাস। তারা ক্রস করে দিলেই নামগুলো যেগুলো লগ ইন করেছিল সেগুলো সব ফেরত চলে আসছে। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসছে যাদের এমনকি হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, তাদের মধ্যে কয়েক লাখ নাম লগ ইন করেছিল ডিএমরা, টোটালটাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং তাদের বাতিল করে দেওয়া হয়েছে। জঘন্য ষড়যন্ত্র। গণতন্ত্র হচ্ছে, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটা গণতন্ত্রের উৎসব, কিন্তু সেখানে জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, কাকে নির্বাচিত করবে, কাকে করবেন না। কিন্তু সেখানে ইলেকশন কমিশন ভোটের আগেই অর্ধেক লোকের ভোট কেটে দিয়ে তিনি নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছেন। এই কৈফিয়ত তাকে দিতে হবে। আজ পর্যন্ত 83 জন মারা গেছে।
84 মারা গেছে, মানে আজ সকাল পর্যন্ত। 4 জন কমিটেড সুইসাইড করতে গেছিল এবং 17 জনের ব্রেন স্ট্রোক বা হার্ট স্ট্রোক হয়েছে SIR এর নোটিশ পাওয়ার পর। টোটাল প্রায় 103 জনের মতো হবে, 105। এর জমিদারি তো ইলেকশন কমিশনকে নিতে হবে, বিজেপি পার্টিকে নিতে হবে, দুর্যোধন দুঃশাসনদের নিতে হবে। এতগুলো জীবন তো বৃথায় চলে যাবে না। এছাড়াও আজকে কি করেছে, 13 আর 14 টার্গেট করেছে। আমাদের কাছে খবর এসছে প্রত্যেকটা ব্লকে ব্লকে, বিজেপির তো বিএলএ নেই, খুব কম, তাই এজেন্সি দিয়ে, শুনুন, বিএলএ 1রা আমাদের এনুমারেশনের সময় ছিল, বিএলএদের বাড়ি বাড়ি নিয়ে গেছে, সব পার্টির বিএলএরাই ছিল যাদের আছে। কিন্তু যখন হিয়ারিং করছে তখন কিন্তু বিএলএদের ঢুকতে দিচ্ছে না। কারণটা কি, আমাদের কাছে স্পেসিফিক খবর আছে। সেখানে কি করছে, মাইক্রো অবজারভার বসে আছে কিছু গদ্দার আর কিছু বিজেপির দালাল দলদাস, কৃতদাস, যারা কেউ গেলেই বলছে অ্যান্টি বেঙ্গলি। রিপোর্ট তো প্রকাশ্যে এসেছে যে কত সিসিটিভি ক্যামেরা ভেতরে বন্ধ ছিল 4 ঘন্টার জন্য। তো সেটা হলো, সম্ভব হলো কি করে? তো আমরা তো সেই বিষয়টাকেই তুলছি। সেটা SIR এর জন্য তারা ফিল্ডে সার্ভে করছেন। 15 বছরের ছেলে, 3 সন্তানের বাবা হয়ে গেছেন, তেজি ছেলে। তো সে ব্যাপারটা যেন দেখবেন। বাবা থাকে উত্তর 24 পরগনায়, 10 পুত্রের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে, 5 কন্যার বাড়ি মালদায়। এইসব ব্যাপারগুলো ওই মাইক্রো অবজারভার যারা আসছে তারা একটু দেখবে ক্ষতি। কারণ আমাদের বহু জায়গায় তো কমপ্লেন লঞ্চ করতে দেওয়া হচ্ছে না, তারা আক্রান্ত হচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই যে বিএলও আত্মহত্যা করার গল্পটা শুরু করেছেন, হাজার হাজার বিএলও তো আমাদের ফোন করছে কোন পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে, কিন্তু তারপরেও বিএলওরা ভালো কাজ করেছেন, খুব সুবিধে করে উঠতে পারেনি। এখন যেটা করছে তৃণমূল কংগ্রেস বেশ কিছু জেলায়, যেভাবে বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে, আর যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন বাংলাদেশি ধরা পড়ছে তাদের কাছ থেকে যে পরিচয়পত্র পাওয়া যাচ্ছে সেগুলো পশ্চিমবঙ্গ থেকে তারা সংগ্রহ করেছে। তো এটা তো করে জাতীয় নিরাপত্তার সঙ্গে, আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছে। এই অবস্থার বাইরে তো বেরিয়ে আসা দরকার। এটা তো শুধু কোনো তৃণমূল কংগ্রেস, বিজেপি, CPM, কংগ্রেস এদের বিষয় নয়। এই বিষয়টা ভারতবর্ষের সমস্ত নাগরিকদের এবং পুরো পশ্চিমবঙ্গবাসীর। এই বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন। वायरस इन्फेक्शन जोनाटिक जो बहुत तेजी से फैलती है, इसलिए इसकी रोकथाम के लिए तुरंत कोऑर्डिनेटेड कार्रवाई शुरू करनी है। कल रात के केसेस की संख्या में हमारे भारत सरकार के साथ वेस्ट बंगाल ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ हेल्थ एंड पब्लिक हाइजीन कोलकाता, उसी तरीके से नेशनल इंस्टीट्यूट ऑफ वायरोलॉजी दिल्ली, नेशनल इंस्टीट्यूट ऑफ एपिडेमियोलॉजी चेन्नई, ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंसेज कल्याणी और साथ ही डिपार्टमेंट ऑफ वाइल्ड लाइफ, मिनिस्ट्री ऑफ एनवायरमेंट, इनके सदस्यों का एक तरीके से गठित टीम जो हम लोगों ने वहाँ पहुँचाया है वेस्ट बंगाल में। निपा वायरस डिजीज कम्युनिकेबल डिजीज अलर्ट जो हमारे गाँव में, इसको भी केंद्र सरकार गाइडलाइन राज्य के इंटीग्रेटेड डिजीज कर नेशनल सेंटर फॉर डिजीज कंट्रोल और पब्लिक हेल्थ एजेंसी भारत सरकार
राज्य को आउटब्रेक के इफेक्टिव मैनेजमेंट और रोकथाम के लिए लेबोरेटरी सपोर्ट हो या फिर सर्विलेंस हो या केस मैनेजमेंट हो, इन सभी के लिए हमने अपनी पूरी ताकत मोबिलाइज की है। और आज ही मैंने मुख्यमंत्री वेस्ट बंगाल के ममता बनर्जी की से बातचीत की है और उनको हमने कहा है कि आप निर्देशित करें अपने एक्सपर्ट टीम को कि वो एक्टिवली भारत सरकार के टीम के साथ मिलकर इसके रोकथाम में पूरी ताकत लगाएं। और उन्होंने मुझे आश्वासन दिया है ममता जी ने कि वो एक्टिवेटेड है, उन्होंने डिपार्टमेंट को एक्टिवेट किया है और भारत सरकार और प्रदेश सरकार दोनों मिलकर के इस डिजीज़ को कंट्रोल करने के लिए ज़मीनी स्तर पर कार्य कर रही है। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার কে করুন। হুমকি দিচ্ছে? আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান হুমকি করে। কে দিচ্ছে? তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে রায়গঞ্জ থেকে মেরে আসবে আপনার ফোনে সবার কেন? আগে ওকে চলে গুন্ডা যাবে। নাকি? তখন আমার ছেলে বলল যে তোর হিম্মত নাই। আমি নয়ন দেব, বেলি দেবের ছেলে। আমার মা মীনা রায় এবং বীরজা রায়ের তৃতীয় সন্তান বলতে তৃতীয় মেয়ে, এবং তার প্রথম মেয়ে মারা যাওয়ার পরে এবং বীরজা রায় মারা যাওয়ার পরে তার উত্তরাধিকারী হিসাবে মীনা রায় এবং তার দ্বিতীয় মেয়ে বেবি রায় দুজন উত্তরাধিকারী জালি সার্টিফিকেট বের করে আমার মাকে বাতিল করে দিয়ে তারা সেই সম্পত্তি একজনের নামে বেবি রায়ের নামে করে দিয়ে সে সম্পত্তি বিক্রিনামা করে দিয়েছে। আমার মাকে সেখান থেকে বাতিল করে দেওয়া হয়েছে, এটা একদম দণ্ডনীয় অপরাধ। আমরা এই জন্য থানায় গিয়েছিলাম অভিযোগ করতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। জানতে পেরেছে 8 তারিখ, 2 ডিসেম্বরে, 8 জানুয়ারি ডিসেম্বরে আমার আমার দিদা মারা যাওয়ার পরে তারপরে আমার দিদার সম্পত্তি যখন বিক্রি করার কথা হয় তখন আমরা বলি যে আমার দিদার সম্পত্তি কেন বিক্রি করা হচ্ছে, সামনে আমার দাদুর সম্পত্তিও রাখা আছে। তখন আমার যে পাশে মামারা আছে, মামারা আমাদের ফোন করে জানায় যে সামনের সম্পত্তিও আগেই বিক্রি করে দেওয়া হয়। তখন আমরা জানতে পারি 8 তারিখে, 8 জানুয়ারিতে, যে আমাদের দাদুর যে সম্পত্তি সেই সম্পত্তি টোটালটা উত্তরাধিকারী হিসেবে আমার মাসি এবং আমার দিদা নিজেদের নামে করে বিক্রিনামা করে দিয়েছে, আমার মাকে বাতিল করে সে উত্তর। আর কি কিছু বললাম এটা হচ্ছে সম্পূর্ণরূপে আইপিসির পুরনো আইন যদি ধরি আমরা, তাহলে 420, 406, 109, 468, 471, অর্থাৎ এটা হচ্ছে 120B, অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসি। এবং এই ক্রিমিনাল কনস্পিরেসি, চিটিং, বিশ্বাসঘাতকতা এবং বিশ্বাস ভঙ্গ এবং একজনকে বাতিল করে একজনের উত্তরাধিকার যে অধিকার সেটাকে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে। তো অটোমেটিক্যালি এই যে ব্যাপারটা, এই যে উত্তরাধিকার সূত্রে বাতিল করে দেওয়া হয়েছে, যে ব্যাপারটাকে বাতিল করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা সিভিল লয়ের পার্ট। কারণ উনি অ্যাকর্ডিং টু হিন্দু সাকসেশন অ্যাক্ট, ইনহেরিটেন্স অ্যাক্ট, উনি কিন্তু তাদের উত্তরাধিকার। এখানে কাউন্সিলর খুব ভুল করেছে। 17 নম্বর ওয়ার্ডে ওল্ড মালদা মিউনিসিপ্যালিটির 17 নম্বর ওয়ার্ড লেখা আছে, কিন্তু আমি দেখলাম
ওয়ার্ডের কাউন্সিলর, তিনি একটা ফলস বানোয়াটি সার্টিফিকেট দিয়েছেন ফর রংফুল কেস, এবং তিনি কিন্তু এক্স কাউন্সিলর। তো এই ব্যাপারটা নিয়ে আমরা থানায় গিয়েছিলাম এবং আজকে এসপি অফিসে জমা দিয়েছি কাগজ, রিসিভ করেছে এসপি অফিস, বিএল অ্যান্ড এলআরও অফিসে জানালাম, ডিএল অ্যান্ড এলআরও অফিসেও আমরা জানালাম। আর থানাতে যেহেতু হাতে হাতে রিসিভ করেনি, কেসও স্টার্ট করেনি, সেই কারণে আমরা বাই পোস্টে পাঠিয়েছি। যদি এর মধ্যে এসপি সাহেব অ্যাকশন না নেয় আগামী 72 ঘন্টার মধ্যে, তাহলে আমরা কিন্তু 175+3 বিএনএসএস অনুযায়ী আমরা কিন্তু ইয়ে করব, সিজিএম কোর্টে মামলা দায়ের করব এবং প্রয়োজন পড়লে ডিজি সাহেব, ডিআইজি সাহেব, ডিআইজি সাহেব এবং মুখ্যমন্ত্রীরও আমরা দ্বারস্থ হব। আমার মা আইনের পথ বেছে নেওয়ার আগে মীমাংসা করতে গিয়েছিল ঠিকই, কিন্তু তারা মীমাংসা করতে চায়নি, এমনকি তারা মাকে মারার এবং আমাদেরকেও মারার অনেক হুমকি দিয়েছে, যার ফলে লাস্টে মীমাংসা ওরা যেহেতু করতে চায়নি, কারণ তখনকার কাউন্সিলররা আমাদের সঙ্গ দিয়েছিল মীমাংসা করার জন্য, দিয়ে বলে আমাদের বলে কেটে দিয়ে আসবে। তো মীমাংসা যেহেতু ওরা করতে চায়নি, তারপরেই লাস্টে আমরা আইনের পথ বেছে নেওয়ার জন্য উদ্বুদ্ধ হই। প্রাণে মারার হুমকি দিয়েছে? হ্যাঁ, কে 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 দিয়েছে? কারা দিয়েছে? ভাগ্নি জামাই। আচ্ছা, কি নাম ওর নাম? বিধান ঘোষ। পুলিশকে জানিয়েছিলেন প্রাণে মারার হুমকি দিয়েছে? পুলিশকে জানিয়েছেন? পুলিশ তো প্রথমত আমাদের কেসটাই নিতে যাচ্ছে না, তো পুলিশকে জানাবো কি? পুলিশ তো আমাদের ওখান কোন থেকে থানা এটা? কোন থানা? রায়গঞ্জ মালদা থানা, ওল্ড মালদা। আচ্ছা, প্রথমে যখন হুমকি দিয়েছিল কোথায় গিয়েছিলেন? কোন থানায় গিয়েছিলেন? রায়গঞ্জ ওল্ড মালদা থানা ডাইরেক্ট এসেছিলাম, কারণ যেহেতু মালদা থানা, মালদা কেস, যাকে আগে ওল্ড মালদা থানা বলা হতো, সেখানেই ওরা গিয়েছিল, কিন্তু থানা এন্টারটেন করেনি। যিনি 5টার সময় বসেছিলেন মানে অফিসার, তিনি বললেন মেজবাবু আসবে, এটা কেস হবে, কারণ এটা এটা হচ্ছে কগনিজেবল অফেন্স, এটা চিটিং, এটা কেস হবে, তো আপনারা ওয়েট করুন। ভদ্রমহিলা অসুস্থ, 2.5 ঘন্টা ধরে রায়গঞ্জ থেকে এসে ওল্ড মালদাতে ওয়েট করেন, কিন্তু মেজবাবু এসে বলেন যে না, আমরা কোনো রিসিভও দিতে পারবো না, কোনো কেসও করবো না। তখন আমি যখন বললাম যে আমি বাই পোস্টে পাঠাচ্ছি, তখন উনি বললেন সেটা আপনার ইচ্ছা, এবং আমি বললাম 175(3)তে করবো, আমি +3-তে। বলছে আমাদেরও ক্ষমতা আছে, কোর্ট যখনই আমাকে অর্ডার করবে এনকোয়ারি ইনভেস্টিগেশন করার, আমারও ক্ষমতা আছে সেটাকে রিফিউজ করবে। আচ্ছা, পুলিশ বলেছে এই কথা? পুলিশ বলেছে, এটা মেজবাবু নিজে বলেছেন, আর মালদা থানা? আমাকে বলেছে- মালদা থানা মেজবাবু বলছে জজ সাহেব যতই অর্ডার দিক না কেন, সিজিএম সাহেব, আমাদের ক্ষমতা আছে সেটাকে রিফিউজ করবে। আর যে মাকে অধিকার দেবে এক শর্তে, মানে তার 2 ছেলেকে, মানে আমাকে এবং আমার ভাইকে ওদের হাতে তুলে দিতে হবে, মানে আমাদেরকে ওরা শাস্তা করবে তার জন্য। এরকম হুমকি দিয়েছে? আমার 2 ছেলেকে যেন ওদের হাতে হ্যান্ড ওভার করে দিই। তারপরেই আর কি ওরা তবে বিচার হবে। কে বলেছে এই কথা? কে বলেছে? এই কথাটা বিধান ঘোষ বলেছে, বিধান মানে ঘোষ ওনার বলেছে। ভাগ্নি জামাইরা এর কথা বলেছে। ওরাই সব বলেছে। মা জামাই আপনার নামটা বলুন। আমার নাম বেলি দে, মিনা রায়ের ছোট বেটি, ছোট মেয়ে। মিনা রায়ের ছোট মেয়ে বেলি রায় উর্ফে বেলি দে। মঙ্গলবার সকাল 10টা নাগাদ গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের অনন্তপুর গ্রামে একটি মদের দোকান উদ্ভাবনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ, যে জায়গাটিতে আগে একটি ষাঁড়ের দোকান ছিল, হঠাৎ করেই সেই দোকানটি মদের দোকানে রূপান্তরিত করা হয় এবং এদিন সকালেই তার উদ্বোধনের প্রস্তুতি চলছিল। এই ঘটনা নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে মদের দোকান খোলার জন্য আপত্তি জানান, কিন্তু দোকান কর্তৃপক্ষ গ্রামবাসীদের আপত্তি উপেক্ষা করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর অনন্তপুর সহ আশপাশের মোট 3টি গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে মদের দোকানের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং শেষ পর্যন্ত দোকানের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য করেন। গ্রামবাসীদের দাবি, ওই এলাকায় 3টি স্কুল রয়েছে এবং প্রতিদিন বহু স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পাশাপাশি গ্রামের মহিলারাও সন্ধ্যা ও রাত্রিবেলায় এই রাস্তা ব্যবহার করেন। এই অবস্থায় সেখানে মদের দোকান খোলা হলে নিরাপত্তাজনিত সমস্যা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। গ্রামবাসীরা আরও হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে ওই মদের দোকানের লাইসেন্স বাতিল না করা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।
এদিন বিক্ষোভের পর মঙ্গলবার বিকেল প্রায় ৩টে নাগাদ সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে মদের দোকান বন্ধের দাবিতে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি গাজল ব্লকের বিডিওর কাছেও লিখিত অভিযোগ জানানো হবে বলে জানা গেছে। মদের দোকান হুঁশিয়ার, মদের দোকান হুঁশিয়ার, আমরা এখানে কোনো বারের দোকান খুলতে দিব না, হুঁশিয়ার। আজকে বিষয়টা হলো, এখানে অনন্তপুর মৌজায় সারের দোকান চলছিল। হঠাৎ শুনছি যে আজকে বারের দোকান মানে মদের দোকান চালু হচ্ছে এখানে, উদ্বোধন। সে উদ্বোধন আমরা করতে দেইনি, জনসাধারণ সবাই মিলে যে অনন্তপুর মৌজায় কোনো 3-4 আমরা মদের দোকান চলবে না। 3-4 গ্রামে 5-7টা গ্রামের লোক মিলে আমরা এই অবজেকশনটা করেছি। যে আমাদের এখানে মদ বাদ দিয়ে ও যা ইচ্ছে তাই করুক। ওই সোনুয়া মণ্ডল, বাড়ি তার আহিলে। এখানে যে মদের দোকানটা হচ্ছে এই জায়গাটা কোথায়? জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটাই জায়গাটার নাম কি? অনন্তপুর মৌজা। যে দোকানটা করছিল মদের দোকানটা, তার বাড়ি কোথায়? তার বাড়ি আহিলে। সেই ব্যক্তির নাম হলো সোনুয়া মণ্ডল। আগে কিসের দোকান ছিল এটা? সারের। মদের দোকানটা উদ্বোধন করবে এই মানে আর কি, মানে আমাদের এই মানে বিরোধিতা। সোনুয়া মণ্ডলের ছেলে দুই ছেলেই ছিল, আর আদার্স কোনো পাবলিক ছিল না ওদের সঙ্গে। যে এখানে আমরা মদের দোকান অনন্তপুর মৌজার ভিতর করতে দিব না। সাবলবাসী এই যে 6-7টা গ্রাম আছে, এই রাস্তাটাই মেন পড়াশোনা থেকে সব কিছুর ক্ষেত্রে এই রাত বিরাত মেয়ে ছেলেগুলো রাত 7টা-8টা ব্যাপী চলাফেরা করে। আপনারা কি চাই? যেভাবে আছে সেভাবে থাক, আমরা অশান্তি চাই না। আমাদের অনন্তপুরের মৌজার ভিতর আমরা শান্তি শৃঙ্খলায় সবাই মিলে, সব কাস্টের লোক মিলে আমরা এখানে অবজেকশন করছি। এখানে যে মদের দোকানটি হচ্ছিল তাদের কোনো লাইসেন্স প্রাপ্ত এটি? তা জানি না আমরা। আপনার নাম? এমাজউদ্দিন রহমান। আপনার বাড়ি?